আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিবিএস কেবলস ব্যালট বাক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। দর্শক, প্রতিদিন আমরা নতুন কোনো জেলার ভোটের চালচিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে আমরা লক্ষ্মীপুর জেলার ভোটের চালচিত্র নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছেন অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে নেব লক্ষ্মীপুর জেলার ভোটের চালচিত্র নিয়ে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর নারকেল সুপারির জন্য বিখ্যাত। হালে সয়াবিন চাষে সাফল্য দেখিয়েছে এই জেলার কৃষক। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এই জেলার কৃষি। বিগত 15 বছরের সারা দেশের মতো লক্ষ্মীপুরও উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। রামগতি আলেকজান্ডার বেড়িবাঁধ মেঘনার ভাঙন ঠেকিয়েছে। পুল, কালভার্ট, নতুন পাকা সড়ক আর গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। বিভিন্ন ভাতা এবং জমিসহ ঘরে উপকারভোগীদের ভাগ্য ফিরেছে। তাই আসছে নির্বাচনে ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকার হাসিনা আমাকে চাল দিছে, উৎপন্ন বানাইছে, ঘরবাড়ি দিছে, জায়গা সম্পদ দিছে, আমার ছেলের একটা ঘর দিছে। আমি দোয়া করি হাসিনার জন্য। ভোট কেন্দ্রে যাব, ভোট দেব। জেলা শিক্ষা কর্মকাণ্ডগুলোকে আরো উন্নতি করবে, আরো ডেভেলপ করবে, এটাই আমার চাওয়া। এখনো পর্যন্ত যতটুকু নারী উন্নয়ন হয়েছে আর কি, আমি এটাকে আরো ডেভেলপ চাইতেছি যে এই জিনিসটা আরো উচ্চতর পদে যাক। এমন প্রতিনিধি দেখে আমরা ভোট দিব যিনি নারীদের অধিকার সম্পর্কে সচেতন, শিক্ষা এবং জাতি নিয়ে কাজ করবে। আমি সেই সরকার এবং সুষ্ঠু একটা ভোট চাই নতুন ভোটার হিসাবে। জেলার উন্নয়ন টেকসই করতে নৌবন্দর, সরকারি মেডিকেল কলেজ এবং লক্ষ্মীপুর ভোলা সেতু নির্মাণের দাবি ভোটারদের। কাজগুলো দৃশ্যমান, কাজগুলো হয়েছে ভালো। দেশের জন্য যে সমস্ত কাজগুলো হয়েছে এগুলো দৃশ্যমান, এগুলো কোনো সরকার আমল আর হইতো না। যে তারা আমাদের দুঃখে সুখে কাছে থাকে, উন্নয়নের যে তারা হেতাদেরকে ভোট দেবে। জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান উন্নয়নের পক্ষেই ভোটারদের অবস্থান। বিএনপি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, তুলনামূলক বিশ্লেষণ করলে মানুষ বুঝছে যে আসলে বিএনপি থেকেও এই সরকারের সময় অনেক বেশি তারা সুবিধা পাচ্ছে বলে তারা মনে করে। বর্তমানে জেলার 4টি আসনই আওয়ামী লীগের দখলে। এবারও লক্ষ্য 4-4। এরই মধ্যে কেন্দ্র কমিটি করে ফেলেছে দলটি। যাকে মানুষ ভোট দেয় আমরা ফলাফল মেনে নেব। আমাদের সে আত্মবিশ্বাস আছে, আমাদের সেই সৎসাহস আছে। আমরা জনগণের জন্য, এলাকার জন্য সেই কাজ করতে পেরেছি বলেই আমরা এখন জনগণকে নিয়েই আমরা ক্ষমতা যেতে চাই। 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত জেলার 4 আসনে বিএনপির ভালো অবস্থান ছিল। এখন সেই সুদিন আর নেই। জেলা বিএনপি আন্দোলনে থাকার কথা জানালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের কর্মীরা। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের নেতাকর্মীদেরকে মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের আয়োজন করবেন সরকার। লক্ষ্মীপুরের 4 আসনে ভোটার সংখ্যা 12,33,000। দর্শক, সাধারণ মানুষের প্রত্যাশা এবং সরকারের প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন নিয়ে আমরা প্রতিবেদনটি দেখলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। আমরা প্রতিবেদনটি দেখলাম, সেখানে সাধারণ মানুষের কিছু প্রত্যাশা, অনেক প্রাপ্তি, সরকারের প্রতিশ্রুতি ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছুই দেখলাম। এটি আসলে ভোটের মাঠে কিভাবে প্রভাবিত করবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে, এই টিভির মাধ্যমে যারা দর্শক যারা দেখছেন, বিশেষ করে লক্ষ্মীপুরবাসী যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি দেখছিলাম প্রতিবেদনটি, যে সেখানে আবাল বৃদ্ধ বনিতা, সেটা স্কুল ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার মধ্যে এক ধরনের একটা প্রাপ্তির একটা প্রতিচ্ছবি তাদের চেহারায় আমরা দেখতে পেলাম। অনেকে কান্না করে দিয়েছে যে তাদের
যে বর্তমান সরকারের যে গৃহায়ন প্রকল্প, আমি পিছনে দেখতে পাচ্ছিলাম যে গৃহায়ন বিষয়গুলো। তো আসলে ইলেকশনে তো ভোট জনগণ কখন স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে, যখন সে দেখবে যে কে তার প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ করতে পারবে, তার চাহিদা অনুযায়ী কে সেই জায়গায় যেতে পারবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে মনে করেন আজকে প্রায় 53 বছর। তো 53 বছরের মধ্যে বর্তমান সরকার এই হয়তো গত 3 টার্মে টানা 14 বছর ছিল। তো বাংলাদেশের আমরা যতটুকু দেখতে পাচ্ছি যতটা ডেভেলপমেন্ট হয়েছে এই 14 বছরের ডেভেলপমেন্ট, এবং এইবার এই সরকারের জন্য নির্বাচনে মানুষের কাছে যাওয়ার যে একটা চমৎকার পরিবেশ, যে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন, মানে সারা বাংলাদেশে শুধু লক্ষ্মীপুর না, আমরা যেটা দেখছি যে সারা বাংলাদেশে সুষম যে উন্নয়ন, সেই উন্নয়নটার কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃদ্ধ একজন বলছে যে আমাকে সে ঘর বানিয়ে দিয়েছে, অনেকে বলেছে যে ডেভেলপমেন্ট হয়েছে আর আগে কখনো সে দেখেনি, অনেক বয়স। তো এইটা কিন্তু একটা নির্বাচনে বড় ধরনের একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এটা শুধু লক্ষ্মীপুরের চিত্র নয়, আমরা যেটা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতেও কিন্তু আপনি যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলেন, অভূতপূর্ব উন্নয়ন কিন্তু যোগাযোগ ব্যবস্থায় হয়েছে। আজকে আমরা চিন্তাও করতে পারতাম না যে পদ্মা সেতু হওয়ার আগে এই অঞ্চলে মানুষের যেতে, আমি অনেকের সাথে যখন কথা বলি তারা বলেছে যে আমাদের যারা স্টুডেন্ট তারা বলেছে যে স্যার আমরা 12, 14, 15 ঘন্টা হাতে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হতো ঢাকায় আসার জন্য, ইউনিভার্সিটিতে ক্লাস কবে খুলবে, 2 দিন একটা প্রস্তুতি থাকতো। এখন তারা গাড়িতে উঠলে 4 থেকে 5 ঘন্টা, ডিপেন্ড করে সে কোন জেলায় আছে। তো এই যে একটা অভূতপূর্ব একটা বিষয় বাংলাদেশে, এটা মিরাকেল, এটা যারা সমালোচক তারাও কিন্তু স্বীকার করছে যে এর মাধ্যমে পদ্মা সেতু হওয়ার কারণে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনীতিতে যে প্রাণ চাঞ্চল্য, অর্থনীতির দিক থেকে যে কন্ট্রিবিউশন, এটা তো একটা বিরাট বিষয়। তো সাধারণ মানুষ কিন্তু এটাই চায়। ক্ষমতায় কে আছে না আছে সেটা তার কাছে বিবেচ্য বিষয়টা হয়তো আসে পড়ে, কিন্তু সে দেখে যে তার দেশের উন্নয়ন, অগ্রগতি, তার এলাকার উন্নয়ন, তার চাহিদা, তার খাদ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো। এখন মনে করেন বছরের প্রতিটা সময়ই কিন্তু আপনি খাদ্যের কোনো অভাব নাই, যে কোনো ধরনের ফল মূল, সবজি ইত্যাদি ইত্যাদি থাকে। চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আমি যখন বাইরে ছিলাম তখন দেখতাম যে কমিউনিটি হেলথ কেয়ার একটা বিষয় ছিল, এটাও কিন্তু বর্তমান সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার কিন্তু এখন সোসাইটিতে। তো চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব। নারীর ক্ষেত্রে অনেকে বলেছে যে, আমি দেখলাম যে স্কুলের একটা মেয়ে ছাত্রী, সে বলছিল যে নারীদের ক্ষেত্রে তো অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, অগ্রগতি হচ্ছে। আমি কিছুদিন গত সপ্তাহে একটা রিপোর্ট দেখছিলাম যে ফায়ারম্যান ছিল, ওইটাকে চেঞ্জ করে ফায়ার, যাতে করে একটা কমন একটা নাম দিয়েছে, যেখানে মেয়েরা ছেলেরা সবাই সেখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 15 জন নারীকে সেখানে চাকরি দেওয়া হয়েছে। তো এই যে নারীদের ক্ষমতায়ন, এটা একটা উল্লেখযোগ্য জায়গায় গেছে। সুতরাং এটা নিয়ে বর্তমান সরকার বা আওয়ামী লীগ দলগতভাবে তারা ভোটারদের কাছে যাবে, ভোটাররাও কিন্তু সেই বিষয়টাকে পজিটিভলি দেখবে। সার্বিকভাবে আমি মনে করছি উন্নয়নের তো আর শেষ নাই, কাজের তো আর শেষ নাই। যত দিন যাচ্ছে, আপনি টেকনোলজির দিক থেকে বলেন, এখন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া, ডিজিটাল বাংলাদেশ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা দেখেছি করোনার সময়, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, করোনার সময় 1 বছরে আমরা যে ছাত্রছাত্রীদেরকে আমরা অনলাইনেই কিন্তু শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু একটা অভূতপূর্ব একটা বিষয়। আচ্ছা, আপনার কাছে আবারও আমরা ফিরবো। আমরা যুক্ত হতে চাই আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের কাছে। নয়ন আমাদের সাথে যুক্ত হয়েছে। নয়ন, লক্ষ্মীপুরে 5টি উপজেলার মধ্যে 4টি আসন, 4টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সহ অন্যান্য শরিক দলের লোকজনও নির্বাচনমুখী বা অন্যান্য আলোচনায় এখনো তারা সেরকম মুখর বা এরকম আলোচিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিবিএস কেবলস ব্যালট বাক্সে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিবিএস কেবলস ব্যালট বাক্সে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আমরা লক্ষ্মীপুরের কথা শুনছিলাম, লক্ষ্মীপুরের সাধারণ মানুষের কথা শুনবো এবার। সেই কথা শোনার পরে আবারও স্টুডিওতে আলোচনায় অংশগ্রহণ করব। ভোট আসলে গণতান্ত্রিক অধিকার, আমরা সেই অধিকারকে ফিরে এসে পেতে চাই। যারা দেশের উন্নয়নে কাজ করবে, যারা দেশের মানুষের উন্নতি কামনা করবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। যে সরকার আমাদের গরিব কৃষক, গরিব নিরীহ লোকদের, কৃষকদেরকে সার, বীজ সহযোগিতা করবে। আমরা যোগ্য সব দেখে ভোট দেব। আমি চাই এই যে জলাবদ্ধতা মুক্ত একটা লক্ষ্মীপুর শহর হোক, ময়লা আবর্জনা মুক্ত একটা লক্ষ্মীপুর শহর হোক, প্রাকৃতিক সৌন্দর্য মুখর একটা লক্ষ্মীপুর শহর হোক। সব জিনিসের দাম কমাই দিব, তারা ভোট দিব। নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা করবো না, এটা তো পারি না। দর্শক, শুনছিলাম সাধারণ মানুষের কথা লক্ষ্মীপুর থেকে। আমরা আবারও স্টুডিওতে ফেরত এসেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। শুনছিলেন লক্ষ্মীপুরের সাধারণ মানুষের কথা এবং তরুণ ভোটারদের কথা, নারী ভোটারদের কথা এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এবারে ভোটে তাদের কি চাই, সেই তাদের চাওয়া পাওয়ার গল্পগুলো আমরা শুনলাম। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই ভোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরেও কিন্তু ভোটের চালচিত্র পরিবর্তন হয়ে যায়? আমরা বিগত দিনেও এটি তিক্ত অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি। সেরকম কোনো কিছুর আশঙ্কা করছেন কিনা, বা কি আপনার মূল্যায়ন? না, ভোটে কিছুটা অনিশ্চয়তা অনেক সময় থাকে, যে কথাটা আপনি ইঙ্গিত দিয়েছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জনগণ চায় যে কে তার এলাকার উন্নয়ন করছে, কে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে, সে আর্থসামাজিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পায়। যেই গ্রুপটা, যে সেক্টরটা মনে করেন এক ধরনের ইয়ের মধ্যে থাকে, গ্রে এরিয়াতে থাকে, বা যাদেরকে নিয়ে একটু সংখ্যা থাকে, সেটা থাকবেই। নির্বাচনে এই ধরনের আশঙ্কাটা থাকবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ চায় যে তার পছন্দের প্রার্থী, যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, সে মানুষের কথা বলে জনগণের কাছে যায় এবং প্রতিশ্রুতি অনুযায়ী 100% না হলেও যদি মোটামুটি কাজ করে, তাহলে সেই প্রার্থীর পক্ষেই কিন্তু তার অবস্থান থাকে। এটাই কিন্তু বাস্তবতা। তো সুতরাং সেদিক থেকে আমরা যতটুকু দেখতে পারলাম যে ওইখানকার যে মানুষ, সাধারণ মানুষের যে চাহিদা, তাদের যে সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে একটা আরেকটা বিষয়, আমি ওই প্রতিবেদন যিনি বলছিলেন, হয়তো ইন্টারনেটের কারণে সে বিষয়টা আসতে পারেনি, যে অংশগ্রহণমূলক নির্বাচন। আজকে বিএনপি যদি আসে নির্বাচনে, তখন হয় কি যে সেও একটা প্রতিশ্রুতি দিবে, আওয়ামী লীগ একটা প্রতিশ্রুতি দিবে, অন্য পার্টিগুলো দিবে, তখন এটা দায়বদ্ধতা বেশি বেড়ে যায়। আপনি নির্বাচিত হয়ে আরও ভালো কাজ করবেন, যাতে করে অপোনেন্ট পার্টিগুলো তারা সুযোগ না পায় ভবিষ্যতে ক্ষমতায় আসতে বা রাজনীতিতে। তো সেই কারণেই এখনো পর্যন্ত সময় আছে। যদি বিএনপি যে বলছিল যে রিপোর্টে যে এখনো জাতীয় পার্টি তো ইতিমধ্যে নির্বাচনে চলে আসছে, সারা বাংলাদেশে কিন্তু একটা নির্বাচনী আমেজ কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি, একটা ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন লক্ষ্মীপুর থেকে আইনজীবী রাসেল মাহমুদ। তার কাছে আমরা জানতে চাইবো আসলে ভোটের রাজনীতি কেমন দেখছেন? আমাদের লক্ষ্মীপুরে 18 লক্ষ লোকের বসবাসের এই জেলাটি 4টি আসনে, 5টি উপজেলা নিয়ে 4টি আসন, এখানে সংসদীয় আসন। সেখানে ইতিমধ্যেই ভোটের যে আমেজ, সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। যেহেতু এখানে বড় একটি দল অংশগ্রহণ করছে না, কিন্তু তারপরেও এখানে আমাদের যে দলগুলি আছে, সেখানে তাদের অংশগ্রহণে নতুন জোট, তারপর হচ্ছে মানুষের যে আকাঙ্ক্ষা, সেখানে মানুষের দিন ধীরে ধীরেই আরো নতুন এই যে রাজনীতির রং বদলাবে, ভোটের রং বদলাবে। এখানে মানুষ আরো নির্বাচনে সম্পৃক্ত হবে এবং মানুষ উৎসব মুখর অবস্থায় আছে আমার কাছে মনে হচ্ছে। সেখানে ভোটের ক্ষেত্রে আসলে কোন বিষয়টাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আপনি? উন্নয়ন নাকি আসলে মানুষের রাজনীতির যে মানসিকতা, বিভিন্ন রকমের বৈচিত্র্য রয়েছে সেটিকে? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও ফিরছি স্টুডিওতে আমাদের অতিথির কাছে। আমরা শুনছিলাম একজন আইনজীবীর কথা। তিনি বলছিলেন যে আসলে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এবং একটি বড় দল অংশগ্রহণ করছে না। এখনো কি আসলে সুযোগ নেই, সে একটি বড় দল অংশগ্রহণ করছে না, বা এই চিত্রটা আসলে পরিবর্তন হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে? আপনার কাছে কি মনে হয়, তারা যদি আসে নির্বাচনে, বা যে দল আসতে চাচ্ছে না, বা নির্বাচন অনেক অভিযোগ এসেছে আসলে নির্বাচন বানচালেরও একটা ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সাংবিধানিক বাধ্যবাধকতায় কিন্তু আপনাকে নির্বাচনটা করতে হবে।
যে কোনো পরিস্থিতিতে আমার সংবিধানকে সমুন্নত রাখতে গেলে নির্বাচন করতে হবে। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এটা ধারাবাহিক সংবিধানের একটা অংশ। সেই হিসাবে কিন্তু এখন নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছেন, জানুয়ারি 7 তারিখ নির্বাচন হবে এবং সেভাবে এগোচ্ছে। কিন্তু অবশ্যই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাইবো যে সকল মানুষ যারা পলিটিক্স করেন, বড় ছোট সব মিলে, তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব, কারণ যারা পলিটিক্স করেন তাদেরও কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে। আপনি নির্বাচন যখন আসবে তখন আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, আপনি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেন, জ্বালাও পোড়াও, যেমন 14 এবং 18 সালে আমরা যেটা দেখেছি, আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও এই যে দেখলাম বিগত কয়েকদিনে যে পরিমাণ আপনি জ্বালাও পোড়ার মাধ্যমে এক ধরনের একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার একটা চেষ্টা, তো সেটা কিন্তু এখানে বিএনপির মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে। কারণ অগ্নি সন্ত্রাস বা যে কোনো ধরনের সন্ত্রাস কিন্তু আইডেন্টিফাই করতে পারে না যে সে আওয়ামী লীগের সমর্থক বা সে বিএনপি। তো আলটিমেটলি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমরা মনে করি এখনও সময় আছে। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে বলেছেন যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে কিন্তু অবশ্যই সে রিশিডিউল করবে। এবং আওয়ামী লীগ থেকেও কিন্তু জেনারেল সেক্রেটারি বলেছেন যে নির্বাচনের তারিখটাকে ঠিক রেখে ডেফিনেটলি নির্বাচন কমিশন সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এইটাই আমরা চাই, এই ধরনের সমঝোতা, এই পরিবেশটাই আমরা চাই। এবং এর মাধ্যমে যদি বিএনপি আসে, আমার তো মনে হয় যে সাধারণ মানুষ খুব খুশি হবে। সবাই মিলে যদি অংশগ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচনটা হয়। এবং প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আপনারা আসুন, জনপ্রিয়তা যাচাই করুন। যদি জনগণ ওনাকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগ আসবে, না দিলে বিএনপিকে দিলে বিএনপি আসবে। এর চেয়ে তো আর বড় কোনো কথা হতে পারে না। তো মানুষের প্রতি যে আস্থা, ওনারা আওয়ামী লীগ সরকারে গিয়ে কিন্তু আমরা বলছি সাধারণ মানুষ হিসেবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছে, তারপরে কিন্তু তারা বলছে যে জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবে, বিএনপিকে দিলে বিএনপি আসবে। তো এটা তো একটা বড় বিষয়। আর এখন নির্বাচনে এসে তো আপনার জনপ্রিয়তাটা যাচাই করতে হবে, মানুষের প্রতি কমিটমেন্ট, সে বিষয়টা কিন্তু স্বচ্ছ করতে হবে। আপনি রাজনীতি করবেন, মানুষের পক্ষে কাজ করবেন না, মানুষের ক্ষতিগ্রস্ত করবেন, এটা কিন্তু কোনো রাজনীতির ভাষায় এটা একেবারে অগ্রহণযোগ্য। সে কারণে আমার মনে হয় যে এখনও পর্যন্ত যথেষ্ট সুযোগ আছে এবং বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদেরও আসা উচিত। এসে সবাই অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশে, নির্বাচন কমিশন বলেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয়। সেই পরিবেশে আমরা সবাই ভোটাধিকার দিয়ে জনগণ যাকে চাইবে সেই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ, আপনার কাছে আমরা আসলে লক্ষ্মীপুরের সর্বশেষ ভোটের রাজনীতি সম্পর্কে আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব। রাসেল মাহমুদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই লক্ষ্মীপুরে আমাদের যে এই 4টি আসনে এই জেলাটি ইতিমধ্যে আমরা বলছিলাম যে এখানে কৃষি নির্ভর এই জেলা, এখানে আমাদের মিল ফ্যাক্টরি হয় নাই, কিন্তু এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে অনেক। এখানে রাস্তাঘাট, তারপরে এখানে 250 বেডের হসপিটাল হয়েছে, এখানে একটি বন্দর হয়েছে, নৌবন্দর, তারপরে এখানে একটি বিশ্ববিদ্যালয়ের কথা সরকার ঘোষণা ইতিমধ্যে করেছেন। তো আমরা মনে করছি যে এখানে মানুষের উন্নয়ন, যেহেতু দীর্ঘদিন এখানে অবহেলিত একটি জেলা ছিল, এখানে উন্নয়ন ছোঁয়া খুব একটি লাগেনি, কিন্তু লাস্ট অনেক বছর ধরে এখানে উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখানে উন্নয়নের কারণে মানুষ ভোটমুখী, আমার কাছে তাই মনে হয়েছিল। কারণ যারা একদম নিরীহ মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, তারাও চায় যে ভোট দিতে। এখানে উন্নয়নকেই তারা আমলে নিচ্ছে, উন্নয়ন সহযোগিতা এগুলিতে আমলে নিচ্ছে, এবং সেখানে তারাও চায় যে সবগুলি রাজনৈতিক দল যেন একসাথে এখানে কাজ করে এবং সবাই নির্বাচন অংশগ্রহণ। তারপর সবচেয়ে বড় হচ্ছে এখানে সরকার কিছু ঘর দিয়েছে মানুষকে, যে ঘরগুলি বিভিন্ন পোশাক ঘর দিয়েছে এবং জমি দিয়েছে। অনেকগুলি আশ্রয়ন প্রকল্প হয়েছে, যে আশ্রয়নের কারণে মানুষ যারা তাদের ঘর ছিল না, সেই জায়গায় এখন লক্ষ্মীপুরকে সেখানে এখন সবাই আশ্রয়হীন মানুষ, ঘরহীন মানুষ, ভিটে বাড়ি যাদের ছিল না, সবাই এখন ঘর বাড়ি আছে, ভিটে বাড়ি এটা আছে। তো সে কারণে এখানে অনেকগুলি উন্নয়নের কাজ হয়েছে। এবং এখানে সবচেয়ে বড় রামগতি যে নদী ভাঙন এলাকা, সেখানেও প্রায় 3200 কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্পের কাজ চলছে ইতিমধ্যে। তারপর হচ্ছে আমাদের এই লক্ষ্মীপুরে আমরা আসলে উন্নয়নের দিকে খেয়াল দিচ্ছি। আর আমরা যদি এখানে সরকার যদি যে বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা করার কথা, সেটা যদি হয়ে যায়, এবং এখানে যদি একটি রাসেল মাহমুদ, আমাদেরকে যে আপনি উন্নয়নের চিত্র বললেন, তার মধ্যে আমরা প্রশ্ন করতে চাই যে বন্দর অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে, যেটি অবহেলিত জনপদ হিসেবে লক্ষ্মীপুর অনেকটাই প্রাপ্তির মধ্যে আছে। এই উন্নয়ন কি এই নির্বাচনকে কেন্দ্র করে একটি ইস্যু হবে কিনা, বা উন্নয়ন ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করবে কিনা?
অবশ্যই প্রভাবিত করবে ভোটারদেরকে, যেহেতু উন্নয়নের বিষয়ে মানুষ আসলে শান্তি চায়, মানুষ কর্ম চায়, শান্তি চায়, তার ইনকাম চায়, বাজার ব্যবস্থাপনা ভালো চায়। এখানে হচ্ছে যদি সামনে বাজার ব্যবস্থাপনাটা যদি ভালো করতে পারে, ওটার যে দাবি মানুষের, যে বাজার ব্যবস্থাপনা যদি ভালো হয়, মানুষের উন্নয়ন, মানুষদের রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকে, তাহলে মানুষের এখানে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের দিকে ঝুঁকবে বলে আমার কাছে আমার এটা। জি, ধন্যবাদ আপনাকে। উন্নয়নের সুফলটা তখনই কার্যকরী হবে যখন একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। রাসেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং জান্নাতুল ফেরদৌস নয়ন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, আপনাকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমরাও চাই সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনে সব দলের সহজভাবে সুন্দরভাবে অংশগ্রহণ থাকুক, যেখানে কোনো সহিংসতা নয়। প্রিয় দর্শক, বিবিএস কেবল ব্যালট বাক্স এখানেই শেষ করছি। আগামী দিন নিশ্চয়ই অন্য কোনো জেলায় ভোটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।